लाग्रांजेस ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড ডিরাইভ করেছিল, ঠিক আছে? তো কেউ বলতে পারবি लाग्रांजेस ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ডটার ফর্ম কি ছিল? কি ছিল? ডি বাই ডিটি অফ ডেল বাই ডেল কিউ, না ডেল এল ছিল না, ডেল টি বাই ডেল কিউ কে ডট, এটা সেকেন্ড কাইন্ড বলছি আমি, মাইনাস ডেল টি বাই ডেল কিউ কে ইকুয়াল টু ক্যাপিটাল কিউ কে, ঠিক আছে? যেখানে এই ক্যাপিটাল কিউ কেটা কি ছিল? এটা ছিল জেনারেলাইজড ফোর্স, জেনারেলাইজড ফোর্স, ঠিক আছে? এবারে আমি দুটো ডিফারেন্ট কেস নিতে পারি। প্রথম কেস, যদি এটা কনজারভেটিভ ফোর্স হয়, মানে কিউ কে যদি কনজারভেটিভ ফোর্স হয়, তাহলে কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে আমরা ফোর্সকে পোটেনশিয়ালের নেগেটিভ গ্রেডিয়েন্ট আকারে লিখতে পারি, অর্থাৎ কিউ কে ইকুয়ালস টু মাইনাস অফ ডেল ভি বাই ডেল কিউ কে, এরকম লিখতে পারি। এবং সেক্ষেত্রে এই लाग्रांजेस ইকুয়েশন অফ ফার্স্ট কাইন্ড থেকে সেকেন্ড কাইন্ড থেকে আমরা ফার্স্ট কাইন্ডে কনভার্ট করে ফেলতে পারি, অর্থাৎ এইভাবে, মানে যেটা পড়না বলতে চাইছিল, ডি বাই ডিটি অফ ডেল এল বাই ডেল কিউ কে ডট মাইনাস ডেল এল বাই ডেল কিউ কে ইকুয়ালস টু 0। এটা একটা ভাবে হতে পারে। আবার সেকেন্ড কেস এরকমও হতে পারে যে সাপোজ এরকম হলো যে কনজারভেটিভ ফোর্স নয়, ডিসিপেটিভ ফোর্স, ডিসিপেটিভ ফোর্স, কিন্তু সেই ডিসিপেটিভ ফোর্সকে আমরা এভাবে এক্সপ্রেস করতে পারছি যে কিউ কে ইকুয়ালস টু মাইনাস ডেল ভি বাই ডেল কিউ কে প্লাস ডি বাই ডিটি অফ ডেল ভি বাই ডেল কিউ কে ডট। এই ফর্মে যদি এক্সপ্রেস করতে পারি জেনারেলাইজড ফোর্সকে, তাহলেও কিন্তু আমরা लाग्रांजेस ইকুয়েশন অফ ফার্স্ট কাইন্ডকে রিস্টোর করতে পারি ফ্রম সেকেন্ড কাইন্ড। এটা কিরকম? সেই সেম টু সেম হবে। তাহলে এই দুটো পার্টিকুলার কেস ফর অল কনজারভেটিভ ফোর্সেস, সমস্ত রকম কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে, এবং কিছু বিশেষ ডিসিপেটিভ ফোর্স যাদের ফোর্সটাকে পোটেনশিয়ালের রেসপেক্টে এইভাবে আমরা এক্সপ্রেস করতে পারবো, স্পেশাল কেস এগুলো, তাদের ক্ষেত্রে আমরা लाग्रांजेस ইকুয়েশন অফ ফার্স্ট কাইন্ডকে ইউজ করতে পারি, ঠিক আছে? তো এরকম কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। আমি বলেছিলাম আগের দিন যে কয়েকটা এক্সাম্পল আলোচনা করব। ফার্স্ট হচ্ছে একটা গিভেন প্রবলেম, গোল্ডস্টাইনের বইতেই আছে, যে আমরা যে ইলেকট্রোডাইনামিক্স পড়েছি সেই ইলেকট্রোডাইনামিক্সকে কি বলা হয়? আমরা যে ইলেকট্রোডাইনামিক্স পড়েছি সেটা বেসিক্যালি ম্যাক্সওয়েল ইলেকট্রোডাইনামিক্স, তাই তো? ম্যাক্সওয়েল ইলেকট্রোডাইনামিক্স, অর্থাৎ এই ইলেকট্রোডাইনামিক্সটা শুরু হয়েছে কোথা থেকে? না ইলেকট্রোস্ট্যাটিক্সের কুলম্বস ল, ম্যাগনেটোস্ট্যাটিক্সের বায়ো-সাভার্ট ল, এইগুলো থেকে ডেভেলপ করতে করতে ম্যাক্সওয়েলের যে চারটে ইকুয়েশন এসছে, সেই চারটে ইকুয়েশনকে বলা যেতে পারে দিস ইজ দ্য ফোর পিলার্স অফ ইলেকট্রোডাইনামিক্স, তাই জন্য এটাকে ম্যাক্সওয়েলস ইলেকট্রোডাইনামিক্স বলে। কিন্তু এর পাশাপাশি আরেক ধরনের ইলেকট্রোডাইনামিক্স ডেভেলপড হয়েছিল, যদিও সেটা পরবর্তীকালে খুব একটা মানুষ অ্যাকসেপ্ট করেনি, সেটা হচ্ছে ওয়েবার ইলেকট্রোডাইনামিক্স। ওয়েবার ইলেকট্রোডাইনামিক্স। তো এই ওয়েবার ইলেকট্রোডাইনামিক্সে ফোর্সটাকে এভাবে দেওয়া আছে, F ইকুয়াল টু 1/r² ইন্টু 1 মাইনাস আর ডবল ডট, না সরি, এটা ছিল এরকম, আর ডট স্কোয়ার মাইনাস টোয়াইস আর আর ডবল ডট, ওকে, বাই সি স্কোয়ার। ঠিক আছে, আমি গোল্ডস্টাইনের দেখছি, সার্চ করে দেখে নিই। এটা খুব রেয়ার ফর্ম, তো এই জন্য খুব একটা ইউজ হয় না। ওয়েবার ইলেকট্রোডাইনামিক্স, হ্যাঁ ঠিক আছে, এরকমই হবে।
সো ওয়েবার ইলেকট্রোডাইনামিক্সে ফোর্সটাকে আমরা দেখে থাকি এইভাবে লিখতে পারি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখব, আমি ফোর্সটাকে আরেকবার এই পেজে লিখছি, F ইকুয়ালস টু 1/r স্কয়ার ইন্টু 1 মাইনাস r ডট স্কয়ার মাইনাস টোয়াইস r ডবল ডট বাই c স্কয়ার। এবার এটাকে আমি আলাদা আলাদা করে নিচ্ছি, তাহলে কি হবে 1/r স্কয়ার মাইনাস r ডট স্কয়ার বাই r স্কয়ার c স্কয়ার প্লাস টোয়াইস r ডবল ডট বাই r c স্কয়ার, এটা লিখতে পারি। এবারে এটাকে আমি একটু ম্যানিপুলেট করে লিখছি এভাবে যে 1/r স্কয়ার প্লাস r ডট স্কয়ার বাই r স্কয়ার c স্কয়ার মাইনাস টোয়াইস r ডট স্কয়ার বাই r স্কয়ার c স্কয়ার প্লাস টোয়াইস r ডবল ডট বাই r c স্কয়ার, এরকম। আচ্ছা, একটা বিষয় হচ্ছে আমি এটাকে আগে লিখছি, মানে এটাকে যে মাইনাস টোয়াইস r ডট স্কয়ার বাই r স্কয়ার c স্কয়ার প্লাস r ডট স্কয়ার বাই r স্কয়ার c স্কয়ার প্লাস টোয়াইস r ডবল ডট বাই r c স্কয়ার। এবারে এই যে জিনিসটাকে আমি লিখতে পারি কি, যে মাইনাস ডেল ডেল r অফ 1/r, তাই তো, মাইনাস ডেল ডেল r অফ 1/r মাইনাস কত হবে, না আমি ঠিকই লিখছিলাম, এটা মাইনাস কত হবে না r ডট স্কয়ার বাই r c স্কয়ার। তো মাইনাস যখন নিয়েছি এটা প্লাস হয়ে যাচ্ছে, তাই তো, এটাকে r এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করা হয় এই জিনিসটা পাবো আমরা। ওকে, পাচ্ছি তো নাকি, মানে এই দুটো আর কি, এই টার্মটা আর এই টার্মটা, এই দুটো টার্মকে আমি একসঙ্গে লিখেছি, এইটা আর এইটাকে একসঙ্গে লিখেছি। আর বাকি আছে হচ্ছে এই জিনিসটা, তো এটাকে কি আমরা এভাবে লিখতে পারি, দেখছি লেখা যায় কিনা, যে ডি বাই ডিটি অফ, এটাকে ডি বাই ডিটি অফ টোয়াইস আর ডট বাই আর সি স্কোয়ার, এটা কি লিখতে পারি, এইটা আর এইটাকে। কেননা এটাকে যদি আমি ফার্স্ট এটা ডেরিভেটিভ করলাম তাহলে কি হবে, টোয়াইস আর ডবল ডট বাই আর সি স্কোয়ার, এটা থাকলো, প্লাস কি থাকতে পারে, প্লাস থাকবে মাইনাস 1 বাই আর স্কোয়ার আসবে, তাই তো, 2 তো আছে, মাইনাস 1 বাই আর স্কোয়ার, আবার আর ডট উপরে একটা আসবে, তাহলে আর ডট স্কোয়ার, তাহলে এই দুটো আসবে, মানে এই দুটো জিনিসকে অন্য কালারে আমি লিখছি, এটা আর এটাকে আমি এইভাবে লিখছি। লিখতে পারি কিনা একটু দেখে বলো দেখি, লিখতে পারি, লিখতে পারছি এটাকে। আচ্ছা, পরের পেজে আমি লিখছি কি, যে f ইকুয়ালস টু মাইনাস ডেল ডেল আর অফ, এটা যা আছে লিখলাম 1 বাই আর প্লাস এটা আছে আর ডট স্কোয়ার বাই আর সি স্কোয়ার, এটা ওকে, প্লাস ডি বাই ডিটি অফ, প্লাস ডি বাই ডিটি অফ, আমার এখানে কি আছে, এইটা, এইটাকে আমরা নিশ্চয়ই এটা লিখতে পারি যে ডেল ডেল আর ডট অফ, ফার্স্ট ব্র্যাকেট দিই, ডেল ডেল আর ডট অফ 1 বাই আর প্লাস আর ডট স্কোয়ার বাই আর সি স্কোয়ার, এটা কিন্তু লেখা যায়, ঠিক আছে,
এটা লেখা যায় তো, কারণ একে যদি ডেরিভেটিভ করে দিই তাহলে টোয়াইস আর ডট বাই আর সি স্কোয়ার, যেটা এখানে আছে টোয়াইস আর ডট বাই আর সি স্কোয়ার। তাহলে আলটিমেট এই জিনিসটাকে যদি আমি ইউ বলি, ওকে, এই জিনিসটাকে যদি আমি ইউ বলি, এটাও ইউ, তাহলে এফ ইকুয়ালস টু কি হলো, মাইনাস ডেল ইউ বাই ডেল আর প্লাস ডি বাই ডিটি অফ ডেল ইউ বাই ডেল আর ডট। অর্থাৎ এটা একটা ডিসিপেটিভ ফোর্স, তার কারণ পোটেনশিয়ালটা ভেলোসিটির ফাংশন, ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জিটা আর ডটের ফাংশন, ভেলোসিটির ফাংশন, তাই জন্য এটা কনজারভেটিভ সিস্টেম তো নয়। তাই জন্য দেখো এফ ইকুয়াল টু এফ নট ইকুয়ালস টু মাইনাস ডেল ইউ বাই ডেল আর। কিন্তু এটা ডিসিপেটিভ ফোর্স হওয়া সত্ত্বেও একে আমরা একটা পার্টিকুলার ফর্মে পেয়েছি, যেখান থেকে আমরা লাগরাঞ্জেস ইকুয়েশন অফ ফার্স্ট কাইন্ডকে রিস্টোর করতে পারি। তো এখানে ইউ কত, ইউ হচ্ছে এটা 1 বাই আর কমন নিলে 1 প্লাস আর ডট স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা। তাহলে লাগরাঞ্জিয়ান কি হবে, লাগরাঞ্জিয়ান হয়ে যাচ্ছে ওয়ান ডাইমেনশন যদি ধরি, তাহলে হাফ অফ এম আর ডট স্কোয়ার কাইনেটিক এনার্জি মাইনাস ইউ, ইউ মানে হচ্ছে এটা, অর্থাৎ 1 বাই আর 1 প্লাস আর ডট স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এইভাবে আমরা লাগরাঞ্জিয়ানটাকে কনস্ট্রাক্ট করতে পেরেছি, তাই তো, যে এটা একটা ডিসিপেটিভ সিস্টেম হওয়া সত্ত্বেও এর ফোর্সটাকে যেহেতু পার্টিকুলার এরকম ফর্মে আমরা লিখতে পারছি, তার জন্য আমরা এইভাবে লিখতে পারি। ওকে, তো এটা একটা এক্সাম্পল হলো যে কিভাবে একটা ডিসিপেটিভ সিস্টেমের ক্ষেত্রেও আমরা লাগরাঞ্জেস ইকুয়েশন অফ ফার্স্ট কাইন্ড পেতে পারি। সেকেন্ড আরেকটা, সেটা হচ্ছে ম্যাক্সওয়েল ইলেকট্রোডাইনামিক্স থেকে আসছে, ঠিক আছে। যে এ চার্জ কিউ under perpendicular electromagnetic field, ওকে, অর্থাৎ একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে, তো সেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কিউ চার্জকে ছেড়ে দেওয়া হলো, তার ডিনামিক্সটা কেমন হবে সেটা আমরা দেখব। তো আমরা জানি যে if a charge is put in an electromagnetic field, তাহলে সে কি করবে, অ্যাক্সিলারেট করবে, তাই না। এখানে যদি কিউ কে রেখে দেওয়া হয়, কিউ উইল অ্যাক্সিলারেট, ঠিক না ভুল, কিউ তো অ্যাক্সিলারেট করবে। আর কিউ অ্যাক্সিলারেট করা মানে একটা চার্জ পার্টিকেল অ্যাক্সিলারেট করা মানে it will deliver radiation, ওকে। তো রেডিয়েট করা মানে কি, এনার্জি লুজ করবে, তাই জন্য এটা কিন্তু কনজারভেটিভ সিস্টেম নয়। ক্লিয়ারলি ফ্রম ফিজিক্যাল পয়েন্ট অফ ভিউ ইটস নট এ কনজারভেটিভ সিস্টেম, ইটস ডিসিপেটিভ সিস্টেম। ওকে, তো দেখে নেওয়া যাক যে এর লাগরাঞ্জিয়ান আমরা কিভাবে কনস্ট্রাক্ট করতে পারি, কিবা আদৌ পারবো কি। তাহলে এখানে কিউ চার্জটার উপর গভর্নিং ফোর্স কি আছে, F ইকুয়াল টু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কিউই, নট ইলেকট্রোস্ট্যাটিক, ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স, স্ট্যাটিক তো বলা যায় না, ঠিক আছে। ওকে, সো ডিউ টু দ্য ইলেকট্রিক ফোর্স কিউই প্লাস ম্যাগনেটিক ফোর্স কিউ ভি ক্রস পি, লরেন্জ ম্যাগনেটিক ফোর্স, এবং টোটালটাকে আমরা লরেন্জ ফোর্স বলে থাকি। এবারে আমরা জানি ইলেকট্রিক ফিল্ডকে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল এবং ম্যাগনেটিক পোটেনশিয়াল অর্থাৎ ফাই এবং এ এদের আকারে এক্সপ্রেস করতে পারি। তাহলে ইকুয়াল টু কত হয় জানি আমরা, ইকুয়াল টু মাইনাস অফ গ্র্যাড ফাই মাইনাস অফ del A by del T. Similarly for B equals to curl A.
ওকে, b ইকুয়াল টু কার্ল এ ইকুয়াল টু মাইনাস গ্র্যাড ফাই মাইনাস ডেল এ বাই ডেল টি। অনেকে এটাকে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল বলে, তবে এটাকে শুধু ভেক্টর পোটেনশিয়ালটা লজিক্যাল, কারণ ইলেকট্রিক ফিল্ডেও কিন্তু এর কন্ট্রিবিউশন আছে। সো এটা এখানে এটাকে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল না বলে এমনি ভেক্টর পোটেনশিয়াল বলা হচ্ছে। ওকে ওকে, তাহলে এগুলোকে যদি পুট করে দিই তাহলে এফ কি হচ্ছে, এ হয়ে যাচ্ছে কিউ অফ, কিউ একদম টোটালটাই কমন নিলাম, মাইনাস অফ গ্র্যাড ফাই মাইনাস অফ ডেল এ বাই ডেল টি প্লাস ভি ক্রস কার্ল এ। ওকে, ভি ক্রস কার্ল এ। এবারে এখানে দুটো টার্মকে আমাকে একটু সিম্পলিফাই করতে হবে, একটা হচ্ছে মাইনাস ডেল এ বাই ডেল টি আর একটা হচ্ছে ভি ক্রস কার্ল এ। আমি প্রথম ডেল এ বাই ডেল টির ব্যাপারটাতে আসছি। এট ফার্স্ট আমরা জানি এটা কিসের ফাংশন, এ হচ্ছে এক্স ওয়াই জেড অর্থাৎ কোঅর্ডিনেটের ফাংশন অ্যালং উইথ টাইমের ফাংশন। তাহলে ডিএ কি হবে, ডিএ হয়ে যাচ্ছে ডেল এ বাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল এ বাই ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল এ বাই ডেল জেড ডিজেড প্লাস ডেল এ বাই ডেল টি ডিটি। ওকে, again dA by dt, dA by dt equals to del A by del x into dx by dt which is vx plus del A by del y dy plus del A by del z dz plus del A by del t। এবারে এখানে দেওয়া আছে মাইনাস del A by del t, সো মাইনাস del A by del t ইকুয়ালস টু এই তিনটে জিনিসকে একসঙ্গে আমরা লিখতে পারি যে ভি ডট গ্র্যাড অফ এ, কারণ ভি ডট গ্র্যাড মানে হচ্ছে ভি এক্স ডেল ডেল এক্স প্লাস ভি ওয়াই ডেল ডেল ওয়াই প্লাস ভি জেড ডেল ডেল জেড ওভার এ। ওকে, মাইনাস ডিএ বাই ডিটি। তো এই জিনিসটা এখানে আমরা পুট করব ওই এক্সপ্রেশন, এটা ফার্স্ট থিং। আর সেকেন্ড থিং হচ্ছে এটা হচ্ছে কিউ ভি ক্রস বি ছিল, মানে ভি ক্রস কার্লে। তাহলে ভি ক্রস কার্লে হলে ফার্স্ট টার্ম যেটা আসবে যে গ্রেডিয়েন্ট অফ ভি ডট এ মাইনাস, আর কি আসবে গ্রেডিয়েন্ট অফ আচ্ছা মাইনাস ভি ডট গ্র্যাড, ব্যাক ক্যাপ রুল হলে ভি ডট গ্র্যাড অফ এ। ওকে, তো এই পুরো জিনিসটা আমরা এই দুটো জিনিসকে আমরা এখানে পুট করব এগুলোতে। তাহলে এফ ইকুয়াল টু কত হবে, কিউ কমন, কিউ কমন নিলাম, মাইনাস গ্র্যাড ফাই আর মাইনাস ডেল এ বাই ডেল টি সমান কত এইটা প্লাস ভি ডট গ্র্যাড এ মাইনাস ডিএ বাই ডিটি প্লাস এইটা গ্র্যাড অফ ভি ডট এ minus v dot grad of a. So this one will be cancelled. তাহলে বাকি এই তিনটে জিনিস থাকছে, আর এই তিনটে জিনিসকে আমরা লিখতে পারি যে মাইনাস গ্র্যাড অফ কিউ অফ ফাই মাইনাস ভি ডট এ। Okay, phi minus v dot plus dy dt of grad v, মানে v এর রেসপেক্টে গ্রেডিয়েন্ট, ঠিক আছে, v এর রেসপেক্টে গ্রেডিয়েন্ট of phi minus v dot a।
এটা আমরা লিখতে পারি। কারণ একটু দেখলেই বোঝা যাবে এই টার্ম আর এই টার্মকে নিয়ে আমি এখানে লিখেছি, আর বাকি এই যে মাইনাস ডেল ডিএ বাই ডিটি, মাইনাস ডিএ বাই ডিটি কে দেখো এখানে যদি ভি এর রেসপেক্ট ডেরিভেটিভ করি মাইনাস এ আসবে, আই তো ভি এর ফাংশন নয়, মাইনাসে তাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ মানে মাইনাস ডিএ বাই ডিটি। সো এটাকে আমরা এভাবে লিখেছি। তাহলে আলটিমেট এই জিনিসটা এখন আমরা ডিসিপেটিভ পটেনশিয়াল এনার্জি হিসেবে কাজ করছি, তাই না? হ্যাঁ, এটার যে ডিসিপেটিভ ফোর্স এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে এফ নট ইকুয়াল টু মাইনাস গ্র্যাড ফাই। হ্যাঁ, একটা জিনিস আমি এখানে লিখিনি, সেটা কিউ। তো তাহলে এখানে ইউ কত হলো না কিউ অফ ফাই মাইনাস ভি ডট এ। তাহলে এল কত হবে? এল হচ্ছে হাফ অফ এম ভি স্কোয়ার মাইনাস কিউ অফ ফাই মাইনাস ভি ডট এ। So this is the Lagrangian. ওকে, তাহলে এইভাবে আমরা একটা ডিসিপেটিভ সিস্টেম, কিন্তু ডিসিপেটিভ সিস্টেম হলেও একটা স্পেশাল ফর্মে তার সেই ফোর্সটাকে আমরা লিখতে যদি পারি তাহলে কিন্তু তাদের লাগরাঞ্জিয়ান আমরা কনস্ট্রাক্ট করতে পারি, এবং সেক্ষেত্রে আমরা লাগরাঞ্জেস ইকুয়েশন অফ মোশনও বের করতে পারি, লাগরাঞ্জেস ইকুয়েশন অফ ফার্স্ট কাইন্ড ইউজ করে। ঠিক আছে, কোনো কোশ্চেন এই অবধি কারোর? এটাকে যে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল বলা হয়, আপনি ওটা বললেন যে শুধু ভেক্টর পোটেনশিয়াল বলতে, যেহেতু ওটা বি এর সঙ্গেও জড়িত আছে। হ্যাঁ, যখন আমি বলে দিচ্ছি, যখন আমি ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড বলবো তখন এটা কনস্ট্যান্ট হয়ে যায়, অর্থাৎ তখন ইকুয়াল টু মাইনাস গ্র্যাড ফাই আসে। অর্থাৎ এ যদি ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম হয়ে যায় তখন সেটাকে আমি ম্যাগনেটিক কথাটা বলতে পারি, কিন্তু যখন এ ভ্যারি করছে তখন কিন্তু এদের মধ্যে ইন্টারঅ্যাকশন আছে, অর্থাৎ এ কিন্তু কন্ট্রিবিউট করবে ই এর মধ্যে। তাই জন্য শুধুমাত্র একে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল বলা যায় না, এমনি ভেক্টর পোটেনশিয়াল। হ্যাঁ, এবার কি বলছিস বল। যখন এ ভ্যারি করবে তখন বি এর সঙ্গে যেটা লিংকড আছে, টাইমের ফাংশন যদি হয়। হ্যাঁ, এবার ইলেকট্রিক ফিল্ডে থাকলে সেখানে অ্যাসোসিয়েটেড ম্যাগনেটিক ফিল্ড থাকবে। ইলেকট্রিক ফিল্ড ভ্যারি করলে তখন থাকবে। ইলেকট্রিক ফিল্ড যদি টাইমের সঙ্গে ভ্যারি করে তখনই হবে, আদারওয়াইজ তো হবে না। তখনই তো আমরা ডেল এ বাই ডেল টা পাচ্ছি। হ্যাঁ, না, আমি যদি ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড নিই তখন কিন্তু মানে বি যে থাকবে তার কিন্তু মানে নেই। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছি। এবার এটা জেনারেলি এই জন্য একে ভেক্টর পোটেনশিয়াল বলা হয়, কারণ ইলেকট্রিক ফিল্ডেও এর কন্ট্রিবিউশন থাকতে পারে সেই কারণে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা এখানে একটা জেনারেল ফাংশন নিয়ে আলোচনা করব যেটাকে বলে গেজ ফাংশন। ঠিক আছে, গেজ ফাংশন। গেজ ফাংশন কাকে বলে? মানে সাপোজ আমি একটা লজ অফ ইকুয়েশন সাপোজ এরকম লিখলাম যে এফ অফ এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, বা এরকম নয়, হয়তো এরকম হলো যে ফর এক্সাম্পল সাপোজ লিখলাম যে এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0। এবার আমি কি করলাম, এফ এক্স থেকে আমি একটা ট্রান্সফরমেশন দিলাম কি না, সাপোজ এফ ওয়ান এক্স প্রাইম নিয়ে গেলাম, বা এক্সেও নিয়ে যেতে পারি, এখানে আমি সিম্পলিফাই করছি। এবার দেখা যাচ্ছে কি এফ এক্সটা যখন এফ ওয়ান এক্স এ চলে যাচ্ছে তাতেও কিন্তু লজ অফ ফিজিক্সের কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ এই লটা কিন্তু ইনভ্যারিয়েন্ট থাকছে। ঠিক আছে, তো আমি যদি আরো ডিরেক্টলি বলি, মানে মোর রিয়েলিস্টিক্যালি বলি, আমরা যেটা আলোচনা করছি যে লাগরাঞ্জিয়ান গেজ, লাগরাঞ্জিয়ান ফর্মালিটি। তো সেখানে ইকুয়েশন অফ মোশন মানে কি, লাগরাঞ্জেস ইকুয়েশন অফ ফার্স্ট কাইন্ড, অর্থাৎ সাপোজ ডি বাই ডিটি অফ ডেল এল বাই ডেল কিউ কে ডট মাইনাস ডেল এল বাই ডেল কিউ কে ইকুয়ালস টু 0। এবার সামহাউ আমি একটা ট্রান্সফরমেশন করলাম কি, সাপোজ এল গোজ টু এল প্রাইম অ্যান্ড কিউ কে গোজ টু কিউ কে প্রাইম।
তাহলে qk ডট গোজ টু সাপোজ qk ডট প্রাইম সাপোজ। এবার এখানে দেখা গেল কি যে সেম টু সেম ট্রান্সফরমেশন হচ্ছে, অর্থাৎ dy dt অফ del l প্রাইম বাই del qk ডট প্রাইম মাইনাস del l প্রাইম বাই del qk প্রাইম ইকুয়ালস টু 0। অর্থাৎ লজ অফ ফিজিক্স কিন্তু ইনভেরিয়েন্ট থাকবে। l goes to l prime, qk goes to qk prime, qk dot goes to qk dot prime, but still the form of the equation of motion, that means Lagrange's equation of first kind, সেটা কিন্তু পরিবর্তন হয়নি। তাহলে এই যে ট্রান্সফরমেশনটা আমি করেছি, এই ট্রান্সফরমেশনটাকে আমি বলবো গেজ ট্রান্সফরমেশন। ওকে, এবার সাপোজ আমি এখানে বললাম কি যে সাপোজ l প্রাইম ইকুয়ালস টু l প্লাস সাম সাপোজ f। তাহলে এই ট্রান্সফরমেশনটা যদি এইরকম একটা ট্রান্সফরমেশন স্যাটিসফাই করে প্রিভিয়াস যে ক্রাইটেরিয়া গুলো, তাহলে এই এফটাকে বলবো আমরা গেজ ফাংশন। এটা হচ্ছে গেজ ফাংশন। বোঝাতে পেরেছি যে গেজ ফাংশন জিনিসটা কি? অর্থাৎ এই ট্রান্সফরমেশনটা গেজ ট্রান্সফরমেশন তখনই হবে যে দ্য ট্রান্সফরমেশন ডাজ নট এফেক্ট দ্য লজ অফ ফিজিক্স। অর্থাৎ লজ অফ ফিজিক্সকে যদি ট্রান্সফরমেশনটা কোনো ডিস্টার্ব না করে, আইডেন্টিক্যাল থাকে, তাহলে সেটাকে বলবো গেজ ট্রান্সফরমেশন। আর যদি ট্রান্সফরমেশনটা এভাবে করতে পারি সামহাও, সেক্ষেত্রে এইটাকে আমরা বলবো গেজ ফাংশন। তো আমি একটা হোমওয়ার্ক দিলাম, এটা জানা যদিও সবার। হোমওয়ার্ক হচ্ছে সো দ্যাট l prime equals to l plus df by dt, যেখানে f টা হচ্ছে qkt এর ফাংশন। রিজার্ভ দ্য ল অফ ফিজিক্স। ল অফ ফিজিক্স মানে এখানে আমি বলতে চাইছি লাগরাঞ্জেস ইকুয়েশন। ঠিক আছে, এবারে সবসময় যে এফটাকে গেজ ফাংশন বলা হবে তা না, হয়তো দেখা গেল যে এর কোনো ডেরিভেটিভ ইউজ করা হলো, তাহলে এই এফটাকেই আমরা মানে গেজ ফাংশন বলবো। ঠিক আছে, অর্থাৎ এটা একটা হোমওয়ার্ক থাকলো যে সো দ্যাট যদি আমি লাগরাঞ্জিয়ানের সঙ্গে এরকম কিছু টার্ম অ্যাড করে দিই, তাতে কিন্তু ইকুয়েশন অফ মোশন সেম থাকবে, অর্থাৎ সিস্টেমটার কোনো পরিবর্তন হবে না। তো সেক্ষেত্রে যে এফ কিউকেটি, এটাকে বলা হচ্ছে লাগরাঞ্জিয়ান গেজ। ঠিক আছে, এই এফ কিউকেটি কে বলা হয় লাগরাঞ্জিয়ান গেজ। যেমন আমরা এখানে দেখছি যে লাগরাঞ্জিয়ানের সঙ্গে এটা অ্যাড করার ফলে, এই ডিএফ বাই ডিটি অ্যাড করার ফলে, এটা যদিও হোমওয়ার্ক দিলাম, তোমরা করে দেখবে, এটা হয় খুবই সিম্পল ডেরিভেশন। মানে আমরা জানি ডি বাই ডিটি অফ ডেল এল বাই ডেল, মানে এটা তো স্যাটিসফাই করে। এবারে এল প্রাইমের জায়গায় আমরা এটা বসাবো, দিয়ে দেখানো যায় ওটাও স্যাটিসফাই করে। ওকে, তো সেক্ষেত্রে এইটাকে বলা হবে কি লাগরাঞ্জিয়ান গেজ। এফ অফ কিউকেটি, এটাকে বলা হবে লাগরাঞ্জিয়ান গেজ। ওকে, এবারে এর একটা এক্সাম্পল নেওয়া যাক। এর এক্সাম্পল হচ্ছে, সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে ইলেকট্রোডাইনামিক্সের কুলম্ব আর লরেঞ্জ গেজ। কুলম্ব গেজ and লরেঞ্জ গেজ। ওকে, তো আমরা দেখেছি যে if phi goes to phi prime, so that phi prime equals to phi plus phi minus del lambda by del t, and a goes to a prime, where a prime equal to a plus grad lambda, then E and B remain invariant.
ফাইর সঙ্গে এরকম একটা টার্মকে সাবস্ট্রাক্ট করি আর এর সঙ্গে এরকম একটা টার্ম অ্যাড করি, তাতে ওভারঅল ই আর বি অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড এদের কিন্তু কোনো রকম চেঞ্জ আসে না, ই এন্ড বি রিমেন ইনভ্যারিয়েন্ট। ওকে, ই আর বির মধ্যে কোনো রকম চেঞ্জ আসে না, এটা আমরা দেখেছি। তো এইটাকে বলা হয় কি কুলম্ব গেজ এন্ড লরেন্জ গেজ, এই দুটো আমরা জানি। তাহলে এখন লাগরাঞ্জিয়ান তো আমরা বের করলাম একটু আগে, একটা লাগরাঞ্জিয়ান কি পেয়েছিলাম, হাফ অফ এম ভি স্কয়ার মাইনাস কত ছিল কিউ ইন্টু ফাই মাইনাস ভি ডট, এটা ছিল। তাহলে এখন এল প্রাইম ইকুয়াল টু কত হবে, এল প্রাইম ইকুয়াল টু হবে হাফ অফ এম, মানে ভি আর ভি প্রাইম কিন্তু সমান, কারণ আন্ডার কুলম্ব এন্ড লরেন্জ গেজ ভি এর তো কোনো চেঞ্জ হয় না, মানে ভি প্রাইম ইকুয়াল টু ভি। ওকে, তো এটাকে আমি ভি স্কয়ারে লিখছি, এই জন্য হাফ অফ এম ভি স্কয়ার মাইনাস কিউ, ফাইভ জায়গায় লিখছি ফাইভ প্রাইম মাইনাস ভি ডট এ প্রাইম। ওকে, ভি ডট এ প্রাইম। তো সেক্ষেত্রে এটাকে আমরা এরকম লিখতে পারি হাফ অফ এম ভি স্কয়ার মাইনাস কিউ, ফাইভ প্রাইম সমান আমরা কি লিখবো, ফাই মাইনাস ডেল ল্যামডা বাই ডেল টি মাইনাস ভি ডট এ প্রাইম মাইনাস ভি ডট গ্র্যাড ল্যামডা। মানে এ প্রাইম সমান হচ্ছে কি, সরি এটা এ হবে, এ প্রাইম সমান হচ্ছে এ প্লাস গ্র্যাড ল্যামডা, এটা জাস্ট এখানে আমি পুট করে দিয়েছি, আর কিছু না। তাহলে এখন এটাকে আমরা লিখতে পারি হাফ অফ এম ভি স্কয়ার, ওকে, মাইনাস কিউ ইন্টু ফাই মাইনাস ভি ডট এ, অর্থাৎ এইটা, এই দুটোকে নিয়েছি, আর বাকি পড়ে থাকছে হচ্ছে মাইনাস কিউ অফ, মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, সো প্লাস কিউ অফ ডেল ল্যামডা বাই ডেল টি প্লাস ভি ডট গ্র্যাড ল্যামডা, তাই না, ভি ডট গ্র্যাড ল্যামডা। এবার এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এই জিনিসটা এটা কি, এইটা অ্যাকচুয়ালি এল। ওকে, তাহলে আলটিমেট কি দাঁড়ালো, যে এল প্রাইম ইকুয়ালস টু এল প্লাস কিউ ইন্টু ডেল ল্যামডা বাই ডেল টি প্লাস ভি ডট গ্র্যাড ল্যামডা, যেখানে ল্যামডা ইকুয়ালস টু, ল্যামডা কিসের ফাংশন, এক্স ওয়াই জেড টির ফাংশন। তো যেখানে ডি ল্যামডা বাই ডিটি কত হবে, মানে আগে যদি ডি ল্যামডা বের করি সুবিধার জন্য, তাহলে কি হবে, ডেল ল্যামডা এক্স বাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল ল্যামডা বাই ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল ল্যামডা বাই ডেল জেড ডিজেড প্লাস ডেল ল্যামডা বাই ডেল টি ডিটি। সো দেন ডি ল্যামডা বাই ডিটি এটা কত হবে, আর ডেল ল্যামডা বাই ডেল এক্স ভিএক্স প্লাস ডেল ল্যামডা বাই ডেল ওয়াই ভিওয়াই প্লাস ডেল ল্যামডা বাই ডেল জেড ভিজেড প্লাস ডেল ল্যামডা বাই ডেল টি, ডিটি দিয়ে ভাগ করেছি। তো এই তিনটে জিনিসকে, এই যে তিনটে জিনিস, এটাকে আমরা সিওরলি লিখতে পারি যে ভি ডট গ্র্যাড অফ ল্যামডা। ওকে, মানে গ্র্যাড ল্যামডা, সরি, ভি ডট গ্র্যাড ল্যামডা প্লাস ডেল ল্যামডা বাই ডেল টি। তাহলে এই জিনিসটা থেকে আমরা এই এল প্রাইমের জায়গায় কি বসিয়ে দিতে পারছি না, এল প্রাইম ইকুয়ালস টু এল প্লাস ডি বাই ডিটি অফ কিউ ল্যামডা। ওকে, তাহলে এই যে কিউ ল্যামডা এটা হচ্ছে লাগরাঞ্জিয়ান গেজ।
ঠিক আছে। তো তার মানে আমরা বলতে পারি যে কুলম্ব গেজ এন্ড লরেঞ্জ গেজ দে আর অ্যাকচুয়ালি লাগরাঞ্জিয়ান গেজ। কুলম্ব গেজ and Lorentz gauge are Lagrangian gauge. কিউ ল্যামডা না হয় ডিডিটি অফ কিউ ল্যামডা পুরোটা তো হতো না না, আমি আগে বললাম না যে সব সময় যে এফটাকে বলবো তা না, যেমন এটা এখানে এল প্লাস ডিএফ বাই ডিটি, এফটাকে লাগরাঞ্জিয়ান গেজ বলবো। লাগরাঞ্জিয়ানের ক্ষেত্রে এটাকেই লাগরাঞ্জিয়ান গেজ ফাংশন বলে। ঠিক আছে। তো কুলম্ব গেজ আর লরেঞ্জ গেজ মানে ল্যামডাটা তার গেজ ফাংশন ছিল, এখানে ল্যামডাটা কিন্তু লাগরাঞ্জিয়ান গেজও বটে। তো এই হচ্ছে বিষয় যে একটা সিস্টেম ডিসিপিটিভ হলেও তাদের ক্ষেত্রেও আমরা কিন্তু ওই লাগরাঞ্জেস ইকুয়েশন অফ ফার্স্ট কাইন্ড ব্যবহার করতে পারি। আবার সঙ্গে সঙ্গে যেটা হয় যে কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোন একটা সিস্টেম এমন দাঁড়ালো যে লাগরাঞ্জিয়ান একটা নন লাগরাঞ্জিয়ান পাওয়া গেল, তার সঙ্গে একটা সাম টার্ম এরকম টাইম ডেরিভেটিভ টার্ম যদি অ্যাড করে দেওয়া হয়, তাতে কিন্তু দেখা যাবে যে লাগরাঞ্জেস ইকুয়েশন অফ মোশনটা ইনভ্যারিয়েন্ট থাকছে। তো এই জন্য এটাকে বলে লাগরাঞ্জিয়ান গেজ, আর তার একটা এক্সাম্পলও আমরা দেখলাম। ঠিক আছে। তো এই হচ্ছে লাগরাঞ্জেস ইকুয়েশন অফ ফার্স্ট কাইন্ড আর তার কিছু রিলেভেন্ট অ্যাপ্লিকেশনস। এরপর আমরা যাব সেটা হচ্ছে কি সিমেট্রি। সিমেট্রিতে যাওয়ার আগে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে কি সাইক্লিক কোঅর্ডিনেট কাকে বলে। বা এর আরেকটা নাম আছে, সাইক্লিক কোঅর্ডিনেটের নাম হচ্ছে ইগনোরেবল কোঅর্ডিনেট। ওকে, সো সাইক্লিক কোঅর্ডিনেট কাকে বলে, মানে সাপোজ আমরা তো লিখি যে এল ফাংশন অফ কিউ কে ডট টি, এখানে কেটা কে রানস ফ্রম 1 2 3 ডট 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 আপ টু ডিগ্রিজ অফ ফ্রিডম, যতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে ততগুলো কে থাকবে। এবার এটা আমি জেনারেলি এরকম লিখেছি, জেনারেল। বাট ইন প্র্যাকটিক্যাল গ্রাউন্ড দেখা যায় যে কিছু কিছু কোঅর্ডিনেট হয়তো ওর মধ্যে থাকে না, মানে ওই কোঅর্ডিনেট গুলোর ফাংশন না হতে পারে। তো সেক্ষেত্রে তাদেরকে আমরা বলবো সাইক্লিক কোঅর্ডিনেট। হয়তো কিউসি, সাপোজ কিউসি বি দ্য সাইক্লিক কোঅর্ডিনেট, দেন del L by del QC equals to 0। আর লাগরাঞ্জেস ইকুয়েশন অফ মোশন থেকে জানি যে d by dt of del L by del QC dot equals to del L by del QC, মানে এটা 0 হলো। আর del L by del QC মানে হচ্ছে PC, তো PC equal to constant, অর্থাৎ এইটা PC আর কি, এই জিনিসটা হচ্ছে PC। সো PC dot equal to 0 মানে PC equal to constant, অর্থাৎ প্রত্যেকটা সাইক্লিক কোঅর্ডিনেটের একটা জেনারেলাইজড কনজার্ভড মোমেন্টাম আছে। ঠিক আছে, এভরি cyclic coordinate is associated with a conserved momentum। ওকে, যেমন এক্সাম্পল আমি যদি দেখি যে সাপোজ সেন্ট্রাল ফোর্সের ক্ষেত্রে আমরা দেখবো লাগরাঞ্জিয়ান কিন্তু থিটার ফাংশন না। ঠিক আছে, লাগরাঞ্জিয়ান থিটার ফাংশন, শুধুমাত্র আর এর ফাংশন। তো সেই জন্য আমরা দেখি যে তার ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভড। যেমন আমি যদি এই প্ল্যানেটারি সিস্টেমের ক্ষেত্রে ভাবি, কেপলার সিস্টেম, সেক্ষেত্রে এলটা কি হয়, হাফ অফ এম আর ডট স্কোয়ার মাইনাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার
প্লাস GMM/R। এটা কেপলার সিস্টেমের ক্ষেত্রে হয়। তো L তো মানে এখানে এটা থিটা রোটের ফাংশন ঠিক আছে, L ডাজ নট ডিপেন্ড অন থিটা, ঠিক আছে, L থিটার উপর এক্সপ্লিসিটলি ডিপেন্ড করছে না। তাই জন্য দেখা যায় যে এদের লিনিয়ার মোমেন্টাম p থিটা কনস্ট্যান্ট হয়। ignorable coordinates are not actually ignorable coordinate কে আমরা ইগনোর করতে পারি না। তার কারণ আমরা একটু পরেই জানবো যে যখন কোনো কিছু কনজার্ভড কোয়ান্টিটি পাচ্ছি, এভরি কনজার্ভড কোয়ান্টিটি ইজ অ্যাসোসিয়েটেড উইথ সাম সিমেট্রি। ওকে, তো আমাদের নেক্সট পোরশন যেটা জানতে হবে সেটা হচ্ছে সিমেট্রি। So symmetry of Lagrangian or symmetry in classical mechanics. Okay. So classical mechanics আমরা basically তিনটে continuous symmetry পাই। Three symmetries কি কি? ফার্স্ট হচ্ছে homogeneity of space, সেকেন্ড হচ্ছে isotropy of space, and third homogeneity of time. ওকে, তিনটে বেসিক কন্টিনিউয়াস সিমেট্রি আমরা দেখতে পাই ক্লাসিক্যাল মেকানিক্স। মানে হোমোজেনিটি অফ স্পেস কি বলছে যে এই স্পেসের প্রত্যেকটা পয়েন্ট একটা সিস্টেমের ক্ষেত্রে আইডেন্টিক্যাল। তার মানেটা কি, আমি যদি একটা আরবিটারি পয়েন্ট আরবিটারি ট্রান্সলেশন ভেক্টরে ট্রান্সলেট করিয়ে দিই সিস্টেমটা, তাহলে সিস্টেমের কিন্তু ফিজিক্যাল প্রপার্টির কোনো চেঞ্জ হবে না, মানে বেসিক্যালি ল্যাগ্রাঞ্জিয়ানের কোনো চেঞ্জ হবে না। ওকে, সো এই জন্য এটাকে বলা হয় স্পেস ট্রান্সলেশনাল সিমেট্রি। আর এটা বলা হচ্ছে এভরি ডাইরেকশন ইজ আইডেন্টিক্যাল, এভরি ডাইরেকশন ইজ সেম ফর এ সিস্টেম। তার মানে একটা সিস্টেমকে যদি আমি আরবিটারি অ্যাঙ্গেলে রোটেট করাই তাহলে সিস্টেমটার কিন্তু কোনো ফিজিক্যাল প্রপার্টি চেঞ্জ হবে না। দিস ইজ কল্ড rotational symmetry. And homogeneity of time, that means system is not explicitly dependent on the time. So Lagrangian is explicitly dependent on time. এবং তার মানে কি, আমি যদি কোনোভাবে একটা টাইম ট্রান্সলেশন করতে পারি তাহলে সিস্টেমের কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না। তাই জন্য এটাকে বলে টাইম ট্রান্সলেশনাল সিমেট্রি। Okay, so this is time translational symmetry. তো তিন ধরনের বেসিক সিমেট্রি আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে পাই যেটা ল্যাগ্রাঞ্জিয়ান হোল্ড করে। এবারে প্রশ্নটা হচ্ছে এই যে সিমেট্রি, এই সিমেট্রির কিছু কিছু অ্যাডভান্টেজ আছে এবং সেই অ্যাডভান্টেজটা আমরা জেনেছি কোথা থেকে, নয়দাস থিওরেম থেকে। Noether's theorem. Noether's theorem basically states that every symmetry corresponds to a
কনজার্ভড কোয়ান্টিটি। প্রত্যেকটা সিমেট্রির সঙ্গে একটা করে করেসপন্ডিং কনজার্ভড কোয়ান্টিটি থাকবে, এটা হচ্ছে নয়দাস থিওরি। তার মানে কি কনজার্ভড কোয়ান্টিটি থাকা মানে তার করেসপন্ডিং একটা সাইক্লিক কোঅর্ডিনেট থাকবে। তাহলে নয়দাস থিওরেম থেকে দেখতে পাচ্ছি এই সিমেট্রি মিন্স symmetry is related to cyclic coordinate। যেমন এই কেপলার প্রবলেমের ক্ষেত্রে আমরা দেখলাম কনজার্ভড কোয়ান্টিটি হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। বেসিক্যালি অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ অ্যাসোসিয়েটেড টু দা রোটেশনাল সিমেট্রি। ওকে, সো আমরা জানি আমাদের স্পেস তো রোটেশনাল সিমেট্রি এক্সিস্ট করে, মানে স্পেসের প্রত্যেকটা ডাইরেকশন সিস্টেমের কাছে সেম, তাই জন্যই কিন্তু এটা হোল্ড করছে। ওকে, তো এবারে এইগুলোকে একটু স্টাডি করা যাক। যেমন ওই যে হোমোজেনিটি অফ স্পেস মানে ট্রান্সলেশনাল সিমেট্রি। স্পেস ট্রান্সলেশনাল স্পেসিফিক্যালি তো অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমরা জানি লাগরাঞ্জিয়ান কিসের ফাংশন, কিউকে ডট টি। এবার আমি একে ট্রান্সলেশন করলাম, একটা ডেল্টা কিউকে ট্রান্সলেশন এখানে করলাম, তাহলে এলটা কিসে কনভার্ট হয়ে যাবে, এলটা কনভার্ট হয়ে যাচ্ছে কিউকে প্লাস ডেল্টা কিউকে ডট যা আছে থাকবে। বলা হচ্ছে যে এই ট্রান্সলেশনের ফলে লাগরাঞ্জিয়ানের কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না, অর্থাৎ ডেল্টা এল মানে দিস ওয়ান মাইনাস দিস ওয়ান, অর্থাৎ এল কিউকে প্লাস ডেল্টা কিউকে ডট টি মাইনাস এল কিউকে ডট টি উইল বি জিরো, এটাই বলা হচ্ছে। অর্থাৎ হোমোজেনিটি অফ স্পেস বলছে যদি আমি আরবিটারি ট্রান্সলেশন করাই তাহলে জাস্ট কিউকে থেকে এটা চেঞ্জ হবে, বাকিগুলো তো চেঞ্জ হবে না, জাস্ট ট্রান্সলেট করিয়েছি, ভেলোসিটির চেঞ্জ হবে। ঠিক আছে, মানে সাপোজ আমি এখানে আছি, আমাকে পুরো সেটআপ সমেত নিয়ে গিয়ে অন্য কোথাও বসিয়ে দেওয়া হবে, জাস্ট কিউকেটাই চেঞ্জ হলো, কিন্তু আমার বাকি যা ডাইনামিক্স যা আছে সব তো আইডেন্টিক্যাল থাকবে। তাতে এটাই বলা হচ্ছে যে লাগরাঞ্জিয়ানের কোনো চেঞ্জ হবে। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ এল ইকুয়াল টু হাফ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সাপোজ আমি বলি। তো এই যখন 0 0 তে থাকবে এল তো 0, আবার যখন 1 1 এ থাকবে এল ইকুয়াল টু 1। তো লাগরাঞ্জিয়ান তো ডেফিনেটলি চেঞ্জ হবে ট্রান্সলেশনের সঙ্গে সঙ্গে। তাহলে আমি কি করে বলবো যে এই ট্রান্সলেশনের ফলে হোমোজেনিটি অফ স্পেস হোল্ড করবে? আমি বলছি যে লাগরাঞ্জিয়ান যদি ট্রান্সলেট করে তো কোঅর্ডিনেটে চেঞ্জ হবে, আর কোঅর্ডিনেটে চেঞ্জ হলে তো অবভিয়াসলি লাগরাঞ্জিয়ানের ভ্যালু চেঞ্জ হবে। তাহলে হোমোজেনিটি অফ স্পেস ইজ ইট মিথ অর ইজ ইট রিয়েল? অ্যাকচুয়ালি এখানে লাগরাঞ্জিয়ান ইনভেরিয়েন্ট থাকবে, কথার অর্থ লাগরাঞ্জিয়ানের ফাংশনাল ফর্ম ইনভেরিয়েন্ট থাকবে। মানে আমি যখন 0 0 থেকে 1 1 এ আসছি সেখানেও কিন্তু এলটার ফাংশনাল ফর্মটা সেম থাকছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হতে তো পারতো যে কোনো রকম ইন্টারঅ্যাকশনের ফলে এটা এক্স কিউব হয়ে যেতে পারতো, সেটা হবে না। এবার ভ্যালু বসালে হয়তো চেঞ্জ হচ্ছে, ইটস দ্য ডিফারেন্স ইন ভ্যালুজ, বাট দ্য ফাংশনাল ফর্ম উইল বি ইনভ্যারিয়েন্ট। দ্যাটস দ্য ট্রু ইন্টারপ্রিটেশন অফ দ্য স্টেটমেন্ট। Okay, Lagrangian invariant means Lagrangian, the functional form of the Lagrangian will be invariant. Okay, so however তাহলে delta L সমান আমরা কি লিখতে পারি? del L by del QK into delta QK equals to 0। বাকি আর কিছু তো চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র একটা কোঅর্ডিনেট যেটা QK থেকে QK plus delta Q, সমস্ত কিছু আইডেন্টিক্যাল, আগে যেমন ছিল পরে আছে। So delta QK is not obvious 0, only this will be 0. Del L by del QK is PK dot is equal to 0. So PK equal to constant and PK is linear momentum.
So translational symmetry, that means homogeneity of space leads to the conservation of linear momentum. যেটা নয়ডাস থিওরেম তাই বলছিল যে যখন কোনো সিমেট্রি থাকবে তখন তার করেসপন্ডিং কোয়ান্টিটি একটা কনজার্ভ কোয়ান্টিটি থাকবে, তো এখানে হচ্ছে লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ থাকছে। ঠিক আছে, তো বাকি সিমেট্রি গুলো আমরা পরের দিন আলোচনা করব, এবং শেষ সিমেট্রি যেটা আছে, শেষ এট দ্য ফাইনাল যেটা বললাম হোমোজেনিটি অফ টাইম, অ্যাকচুয়ালি দ্যাট লিডস টু দ্য কনজারভেশন অফ এনার্জি। হ্যাঁ, আমরা দেখাবো যে হোমোজেনিটি অফ টাইম লিডস টু দ্য কনজারভেশন অফ এনার্জি, যেখান থেকে আমরা হ্যামিল্টনিয়ান ফর্মুলেশনে যাওয়ার একটা ওয়ে পাবো। হাউ ক্যান উই ট্রানজিট ফ্রম ল্যাগ্রাঞ্জিয়ান টু হ্যামিল্টনিয়ান? উই ক্যান ফাইন্ড এ ওয়ে ফ্রম দ্য হোমোজেনিটি অফ টাইম। তো আজকে এই অবধি থাকবে, কোনো কোশ্চেন থাকলে তোমরা বলতে পারো। এনি কোশ্চেন? এবার ইলেকট্রোডাইনামিক্স এর লিমিটেশনটা কি ছিল? ইলেকট্রোডাইনামিক্স এ ওয়েবার ইলেকট্রোডাইনামিক্স যেটা ছিল, হ্যাঁ সেটাতে অ্যাকসেপ্টেড হয়নি বলে, যেটা বলছি লিমিটেশনটা কি ছিল সেটা? তার লিমিটেশন হচ্ছে কি, আমরা এই যেমন ম্যাক্সওয়েলে যেগুলো পড়ছি, ম্যাক্সওয়েলে আমরা কি ধরি অ্যাকচুয়ালি, যে হোয়াট ইজ দ্য প্রাইমারি সোর্স অফ ম্যাগনেটিজম? প্রাইমারি সোর্স অফ ম্যাগনেটিজম কি ছিল? না, প্রাইমারি সোর্স অফ ম্যাগনেটিজম ইজ দ্য ইলেকট্রনিক অরবিট, মানে ইলেকট্রন যে অরবিট করে, ইলেকট্রন যখন অ্যাটমের মধ্যে অরবিট করে, ঠিক আছে, তখন তারা একটা ক্লোজ লুপ ক্রিয়েট করে। তো সেই ক্লোজ লুপের জন্য একটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পাওয়া যায়, যেটা হচ্ছে কি কারেন্ট ইনটু এরিয়া, এবং সেটা এই আইর ভ্যালু ট্যালু বসিয়ে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এন ইনটু মিউ বি, বোর ম্যাগনেটনের ইন্টিগ্রাল মাল্টিপল পাওয়া যায়। এবার দিস ওয়াজ দ্য প্রাইমারি সোর্স অফ ম্যাগনেটিজম, এবং সেখান থেকে আমরা বলেছিলাম যে ম্যাগনেটিজম ইজ দ্য more fundamental property of system or more fundamental property of matter rather than the electricity. কারণ একটা অ্যাটম তো নিউট্রাল হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমি ইলেকট্রিক প্রপার্টি পাবো না, কিন্তু ম্যাগনেটিক প্রপার্টি আমি পাবোই পাবো। হ্যাঁ, তো ডায়াম্যাগনেটিজম ইজ মোর ফান্ডামেন্টাল, তার চেয়ে প্যারাম্যাগনেটিজম, তার চেয়ে ফেরোম্যাগনেটিজম। এবার ওয়েবার ইলেকট্রোডাইনামিক্সে ব্যাপারটা উল্টো। ওয়েবারে বলা হয়েছে যে একটা ম্যাটারের ফান্ডামেন্টাল ম্যাগনেটিজম আসছে কোত্থেকে, না ছোট ছোট চুম্বক আছে, ঠিক আছে, ছোট ছোট ম্যাগনেটিক মলিকিউল আছে, সেই মলিকিউলগুলো থেকেই কিন্তু অ্যাকচুয়ালি ম্যাগনেটিজম, মানে ইজ দ্য প্রাইমারি সোর্স অফ ম্যাগনেটিজম। এবার সেখান থেকে চেঞ্জ অফ ম্যাগনেটিজম বা এই ম্যাগনেটিক যে মলিকিউলগুলো তাদের ভ্যারিয়েশনের জন্য কিন্তু ইলেকট্রিসিটি আসছে, অর্থাৎ উল্টো। ঠিক আছে, মানে ডিম আগে না মুরগি আগে ব্যাপারটা, এরকম ভাবে ব্যাপারটা ধরা হয়েছে। তো সেটা এই জন্য অ্যাকসেপ্ট করা হয় ওয়েবার ইলেকট্রোডাইনামিক্স, কারণ ওয়েবার ইলেকট্রোডাইনামিক্সের ওই যে ব্যাপারটা, যে তার ক্ষেত্রে ফান্ডামেন্টাল এটা কিন্তু ম্যাগনেটিজম তখন থাকবে, তাই না? যখন আমরা ম্যাক্সওয়েল ইলেকট্রোডাইনামিক্স থেকে প্রাইমারি সোর্স অফ ম্যাগনেটিজম দেখছি, সেটা হচ্ছে কিনা ইলেকট্রনগুলো অরবিট করছে, সেখান থেকে ম্যাগনেটিক ডাইপোল আসছে, যার ফলে ম্যাগনেটিজম প্রডিউস হচ্ছে। ওয়েবার ইলেকট্রোডাইনামিক্সে এই গল্পটা নেই। ওয়েবার ইলেকট্রোডাইনামিক্সের যে প্রাইমারি যে সোর্স, সেটা হচ্ছে এরকম ইনবিল্ট ছোট ছোট ম্যাগনেট আছে, ছোট ছোট ম্যাগনেট আছে, যাকে আমরা অনুচুম্বক বলে পড়েছি ছোটবেলায় হয়তো, ওয়েবারের চুম্বকন তত্ত্ব। যে ছোট ছোট এরকম অনুচুম্বক আছে, তার ফলেই পুরো ম্যাগনেটিক ইফেক্টটা আমরা পাচ্ছি, যেটা পরবর্তীকালে ঠিক অ্যাকসেপ্টেড মনে হয়নি, তাই নেওয়া হয়। কিন্তু ইফেক্টটা মোটামুটি সেম। আমি যদি দেখা যায় কিছু জায়গা ছাড়া কিন্তু তারা মানে সেম টাইপ অফ রেজাল্টকেই কিন্তু করেসপন্ড করে, ওয়েবার এবং ম্যাক্সওয়েল। এই কিছু জায়গায় ডিফারেন্সের জন্য এটা মোর পারফেক্ট, তাই ম্যাক্সওয়েল ইলেকট্রোডাইনামিক্সকে অ্যাকসেপ্ট করা হচ্ছে।